আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা প্রেমের উপন্যাস নবনী। আজ থাকছে শেষ পর্ব। প্রায় ৯ মাস পর বাড়িতে গিয়েছি। নিখুঁত হিসাব হল ৮ মাস ১৭ দিন। নোমান আমার সঙ্গে আসতে পারিনি। তার ছবির কাজ পুরো দমে চলছে। তাদের নাকি ২ মাসের মধ্যে ছবি শেষ করতে হবে। ৪০ মিনিটের ছবি। তারা চেকোস্লোভাকিয়ায় শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবি পাঠাবে। সময় পেলে ইংরেজিতে ডাব করবে, সময় না পেলে সাবটাইটেল করা হবে। নোমানের উৎসাহ এবং ব্যস্ততা দেখার মতো। মনে হচ্ছে সেই ছবির পরিচালক, সেই নায়ক এবং সেই ক্যামেরাম্যান। যদিও আমার ধারণা তার মূল কাজ ছোটাছুটি করা এবং অন্যদের ধমক খাওয়া। কিছু কিছু মানুষ আছে যাদের দেখলেই মনে হয় এদের ধমক দিলে এরা রাগ করবে না। এদের ধমক দেয়া যায়। শুধু ধমক না, অতি তুচ্ছ কাজও এদের দিয়ে করিয়ে নেওয়া যায়। নোমান সেই জাতীয় একজন মানুষ। আমাদের সঙ্গে মদিনাও দেশের বাড়িতে যাচ্ছে। তার গায়ে নতুন জামা, পায়ে নতুন রবারের জুতা। তার আনন্দ চোখে দেখার মতো। মনে হচ্ছে এই মেয়েটির জীবনে এমন আনন্দময় মুহূর্ত আর আসেনি। আমাদের নিয়ে যাচ্ছে অন্তু। নোমান স্টেশনে তুলে দিতে এসেছে। ট্রেন আজ ১ ঘন্টা লেট। আমরা অনেক আগেভাগেই এসে পড়েছি। নোমানের মুখ শুকনো। আমি বুঝতে পারছি তার মন খারাপ লাগছে। সে এই মন খারাপ ভাবটা লুকোতে পারছে না। সে অন্তুকে বলল, তোমাদের টিকিট ২টা দাও তো অন্তু। অন্তু বলল, টিকিট দিয়ে কি করবেন? আহা, দাও না। অন্তু টিকিট দিল। সে টিকিট নিয়ে হনহন করে চলে গেল। অন্তু বলল, আপা, দুলাভাই টিকিট দিয়ে কি করবে? আমি বললাম, জানি না। দুলাভাই সঙ্গে গেলে খুব ভালো হতো। সবাই আশা করে আছে তোমরা দুজন একসঙ্গে যাবে। ছবি নিয়ে ব্যস্ত। ছবি না থাকলে যেত। কি ছবি? ওর বন্ধু একটা শর্ট ফিল্ম বানাচ্ছে। তা তো জানি। গল্পটা কি? নির্দিষ্ট কোনো গল্প নেই। গ্রামের একটা মেয়ে পুকুরে গোসল করতে করতে একসময় ঠিক করল যে সে তার স্বামীকে খুন করবে। ঠিক করার পর থেকে খুন করার আগ পর্যন্ত মেয়েটার মনের অবস্থা। স্বামীকে খুন করবে কেন? সেটা কখনো বলা হয় না। ছবির জন্য এটা নাকি অপ্রয়োজনীয়। অভিনয় কারা করছে? একজনই অভিনেত্রী, শফিক সাহেবের স্ত্রী অভিনয় করছেন। তার নাম অহনা। ছবিটা কি ভালো হচ্ছে? নোমানের ধারণা অসাধারণ হচ্ছে। এই ছবি দেখলে নাকি মৃণাল সেনের ব্রেন ডিফেক্ট হয়ে যাবে। সত্যজিৎ রায়ের মাইল স্ট্রোক হবে। নোমান আসছে। তার হাতে ১ গাদা ম্যাগাজিন, ২ প্যাকেট বিস্কিট, পানির বোতল। অন্তু বলল, টিকিটগুলো কি করলেন দুলাভাই? চেঞ্জ করে নিয়ে এসেছি। ফার্স্ট ক্লাস করে আনলাম। আরাম করে যাও। তোমরা চা খাবে নাকি? অন্তু বলল, না, ট্রেন ছাড়তে তো এখনো দেরি আছে। চলো না যাই, এখানে ভালো রেস্টুরেন্ট আছে। অন্তুর যাবার তেমন ইচ্ছা নেই। আমি বললাম, অন্তু, তুই জিনিসগুলো নিয়ে এখানে বসে থাক, আমি চা খেয়ে আসি। আমার চা খেতে ইচ্ছা করছে। আমরা চা খেলাম। ও একটা সিগারেট ধরিয়ে শুকনো মুখে টানতে লাগলো। আমি বললাম, তুমি কি ছবি বানানোর এক ফাঁকে চলে আসতে পারবে? মনে হয় না। আমি চলে এলে কাজকর্মের খুব ক্ষতি হবে। ক্ষতি হলে থাক। এদিকে অহনাকে আবার সামলে সুমলে রাখতে হয়। ওর তো মেজাজের কোনো ঠিক নেই। তুমি ছাড়া কেউ ওকে সামলাতে পারে না? তা না, ও আমার কথা শুনে। অনেক দিন থেকে দেখছি তো। ও আচ্ছা। তারপর ধরো হঠাৎ তার মাথায় এলো কোনো একজন পামিস্টের কাছে যাবে। তখন তাকে সেখানে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কে নিয়ে যাবে? সেটা বিরাট সমস্যা তো বটেই। তাহলে তুমি একটা কাজ করো, তাকে বলো নেত্রকোনায় বড় একজন পামিস্ট আছে। তাহলে দেখবে সব ছেড়ে ছুড়ে তোমাকে নিয়ে নেত্রকোনায় চলে আসবে। সে কিছু বলল না, চুপ করে রইল। আমি বললাম, ট্রেন ছাড়তে কত দেরি? এখনো ২০ মিনিট। আরেক কাপ চা খাবে? আমি বললাম,
খাবো। আর দেখো তো আমার জ্বর কি না, কেমন জানি জ্বর জ্বর লাগছে। সে আমার কপালে হাত রেখে বলল, জ্বর না তো। আমি হেসে ফেললাম, সেও হাসল। জ্বর দেখার আমাদের এই পুরনো এবং একান্ত গোপন কৌশল ব্যবহার করতে এত ভালো লাগে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, এরা কেউ কিচ্ছু ভাববে না। সবাই জানবে একজন অসুস্থ মানুষের জ্বর পরীক্ষা করা হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ওর দিকে তাকাতেই আমার খুব কষ্ট লাগছে। আমি ব্যস্ত হয়ে ম্যাগাজিনের ছবি দেখছি। শুধু অন্তু গলা বের করে খুব হাত দোলাচ্ছে। হঠাৎ অন্তু বিস্মিত গলায় বলল, আপা দেখো দেখো, দুলাভাই কাঁদছে। আমি অবাক হয়ে দেখলাম ও সত্যি সত্যিই পাঞ্জাবির হাতায় চোখ মুছছে। আমাকে দেখে সে চলন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করল। আমি অন্তুকে বললাম, তোর দুলাভাইকে এভাবে হাঁটতে নিষেধ কর, পরে হুমড়ি খেয়ে ট্রেনের চাকার নিচে পড়বে। বলতে বলতে আমার গলা ধরে এলো, চোখ ভিজে উঠল। ট্রেনের গতি বাড়ছে। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব প্রিয়জন ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। ট্রেনের চাকায় ঘর ঘর শব্দ হচ্ছে। ট্রেনটা যেন তালে তালে বলছে, ভালোবাসি ভালোবাসি। আমাকে দেখে বাড়িতে একটা হইচই পড়ে গেল। মা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। বাবা ভুরু কুঁচকে বললেন, মরা কান্না জুড়ে দিলে কেন? বড়ই যন্ত্রণা হলো তো। এরা তোর মাকে নিয়ে যেত। মা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কেউ আমাকে ছাড়ছে না। সবারই মনে অসংখ্য কথা জমে আছে। সবাই আমাকে একসঙ্গে সব কথা শোনাতে চায়। ইরা চাচ্ছে আমাকে নিয়ে ছাদে চলে যেতে। তার নাকি অসম্ভব জরুরি কিছু কথা, এক্ষুনি না বললে নয়। তার জরুরি কথার আভাস পেয়েছি। মা কাঁদতে কাঁদতেই এক ফাঁকে আমাকে বলে ফেলেছেন, ইরার ভাঙা বিয়ে আবার জোড়া লেগেছে। ইরার ভাবি বর নাকি বলেছে এই মেয়ে ছাড়া আর কাউকে সে বিয়ে করবে না। প্রয়োজন হলে সবার অমতে সে কোর্টে বিয়ে করবে। এদিকে বাবারও অনেক কথা বলার আছে। তিনি আবার ইলেকশন করবেন বলে স্থির করেছেন। তবে এবার স্বতন্ত্র না, আওয়ামী লীগের টিকিটে নমিনেশন পাওয়া যাবে, এই বিষয়ে তিনি নিশ্চিত। বুঝলি নবনী, ময়মনসিংহের যে কুদ্দুস সাহেব আছেন, অ্যাডভোকেট, তিনি হলেন বঙ্গবন্ধুর ফ্যামিলি ফ্রেন্ড। শেখ হাসিনা তাকে দেখলেই ছুটে এসে কদমবুচি করেন। কুদ্দুস সাহেবই বললেন, নমিনেশনের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, এটা নিয়ে চিন্তা করবেন না, এটা কোনো ব্যাপারই না। আমি বললাম, আওয়ামী লীগের টিকিট পেলে তো মনে হয় জিতে যাবে। জেতাটা বড় কথা না, ইলেকশন জেতা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই দেশের জন্য কিছু করা। বড়ই অভাগা দেশ। তুমি তাহলে এবার খুব জোরে সোরে ইলেকশন করছো? মানুষের চাপে পড়ে করতে হচ্ছে। সবাই তো চায় সৎ লোক পাশ করে আসুক, চাওয়াটা তো অন্যায় না। তা তো বটেই। এদিকে তোর বড় মামা লিখেছে আমি যেন ইলেকশন ফিলেকশন নিয়ে মাথা না খামাই। কঠিন ভাষায় লেখা চিঠি। আশ্চর্য কথা, আমি কি করব না করব এটা বাইরের একজন এসে বলে দেবে? বড় মামা তো বাইরের কেউ না বাবা। অবশ্যই বাইরের। আর বাইরের না হলেও আমার স্বাধীন চিন্তায় তিনি হস্তক্ষেপ করতে পারেন না। ফার্মেসি থেকে এক পয়সাও আয় হয় না। বিক্রি করে দিতে যাচ্ছি, বিক্রি করতে দেবে না। এই সম্পত্তিগুলি আমার না তার, তাই তো বুঝলাম না। সবচেয়ে ভালো লাগছে ইরাকে দেখতে। সে খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে এই ৮ মাসে সে খানিকটা লম্বাও হয়েছে। ইরা ক্রমাগত কথা বলে যাচ্ছে। গা ধুতে বাথরুমে গিয়েছি, সে তোয়ালে হাতে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। এত কথাও থাকে একটা মানুষের পেটে। তার সব কথাই তার বিয়ে নিয়ে। সব নদী যেমন সমুদ্রে পড়ে, তার সব কথাই তেমনি বিয়েতে গিয়ে শেষ হয়। বুঝলে আপা, একদিন সন্ধ্যাবেলা ছাদে হাঁটছি। নতুন কাজের মেয়েটা এসে বলল, একটা লোক আইছে, আপনারে ডাকে। আমি তো অবাক, এই সন্ধ্যাবেলা আমাকে কে ডাকবে? নিচে নেমে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ও বসে আছে। ওটাকে ওটাকে তুমি তো বুঝতেই পারছো। আমি স্তম্ভিত। বিয়ে তো ভেঙেই গেছে।
এখন আমার সঙ্গে কি কথা? রাগও লাগছে। এদিকে দেখি বাবু আবার খুব সেজেগুজে এসেছেন, গায়ে সেন্ট দিয়েছেন। সেন্টের গন্ধে চারিদিক ভুরভুর করছে। আমি ভান করলাম যেন চিনতেই পারছি না। বললাম, আপনি কাকে চাচ্ছেন? স্যার যে ঘরে থাকতেন সেখানে দেখি নতুন একজনকে। অল্প বয়সী একটা ছেলে, ব্যাংকে চাকরি করে। একদিন তাকে দেখতে গেলাম। আপা বসুন, আপা বসুন বলে সে খুব খাতির যত্ন করল। আমি বললাম, আপনার কাছে কি একটা বুড়ো কাক আসে? সে বিস্মিত হয়ে বলল, কাক আসবে কেন? আমি বললাম, এমনি বলেছি, ঠাট্টা করছি। রাতে ঘুমের সময় খুব অসুবিধা হতে লাগলো। মা আমার সঙ্গে ঘুমোতে চান, ইরা কিছুতেই দেবে না। সে আমার সঙ্গে শুবে, অনেক রাত পর্যন্ত গল্প করবে, আমাকে চোখের পাতা এক করতে দেবে না। মা একদিন সুযোগ পেলেন, গভীর রাতে আমার চুলে বিলি কাটতে কাটতে বললেন, কোনো খবর আছে রে মা? কি খবর জানতে চাও মা? নতুন কোনো খবর, খোকাখুকির খবর। চুপ করো তো মা। বল না রে, আছে কোনো খবর? তুমি তো বড্ড বিরক্ত করছো মা। সেদিন মাত্র বিয়ে হলো, এখনই কিসের খবর? আমি যে স্বপ্নে দেখলাম। রাখো তো তোমার স্বপ্ন, ঘুমাও। মা ক্লান্ত গলায় বললেন, তোর একটা খোকাখুকু হলে বেশ হয়, বাচ্চা না হওয়া পর্যন্ত বিয়েকে বিয়ে বলে মনে হয় না। মা, চুপ করবে? নবনী, তোর অসুখটা তো আর হয় না? না, আর হবে না। আচ্ছা শোন, জামাই কি তোর স্যারের ব্যাপারে কোনোদিন কোনো কিছু জানতে চেয়েছে? না, এতদিন যখন চায়নি আর চাইবে না। মা, ঘুমাও। মা ঘুমালেন না। অনেক রাত পর্যন্ত আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। 7 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম। 7 দিনের জায়গায় 10 দিন কাটিয়ে ফিরছি। রওনা হবার সময় মায়ের কাছে একটা চিঠি লিখে গেছি। শর্ত হচ্ছে, এই চিঠি মা ট্রেন ছাড়ার আগে পড়তে পারবে না। চিঠিতে লিখেছি, মা, তুমি খবর জানতে চেয়েছিলে। হ্যাঁ, খবর আছে। তুমি ঠিকই স্বপ্নে দেখেছ। মুখে বলতে লজ্জা লাগলো। তোমার পায়ে পড়ি মা, আর কাউকে জানিও না। মানুষের চরিত্রের একটা অংশ উদ্ভিদের মতো। উদ্ভিদ যেমন মাটিতে শেকড় ছেড়ে দেয়, মানুষও তাই করে। কিছুদিন কোথাও থাকা মানে সেখানে শিকড় বসিয়ে দেয়া। মাটি যদি চেনা হয় আর নরম হয়, তাহলে তো কথাই নেই। 10 দিন মায়ের কাছে ছিলাম। এই 10 দিনে শিকড় গজিয়ে গেল। সেখান থেকে উঠে আসা মানে শিকড় ছেড়ে উঠে আসা। কি তীব্র কষ্ট! পুরুষরা এই কষ্টের স্বরূপ জানে না। এই কষ্ট আরও অনেক কষ্টের মতো একান্তই মেয়েদের কষ্ট। আমি এসেছি একা। অন্তর আমাকে নিয়ে আসার কথা ছিল। সে হঠাৎ জ্বরে পড়ায় তাকে রেখে এসেছি। বাবা তার একজন চেনা লোককে বলে দিয়েছিলেন, তিনিও ঢাকায় আসছেন। তার উপর দায়িত্ব আমার দিকে লক্ষ্য রাখা। ভদ্রলোক শুধু যে লক্ষ্য রাখলেন তাই না, একেবারে আমাদের বাসার দরজায় নামিয়ে দিলেন। আমি বললাম, চাচা, আপনাকে অনেক ধন্যবাদ, এখন আপনি চলে যান। উনি বললেন, মা, তুমি দরজা খুলে ভেতরে ঢোকো, তারপর যাব। কড়া নাড়তেই নোমান এসে দরজা খুলে দিল। সে অপ্রসন্ন মুখে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। আমি ভদ্রতা করে বললাম, আপনি কি ভেতরে এসে বসবেন? চা খেয়ে যাবেন? তিনি বললেন, না, আমি পরশুদিন নেত্রকোনায় চলে যাব। তোমার বাবাকে বলবো তুমি ঠিক মতো পৌঁছেছ। জি আচ্ছা। নোমান আমার সুটকেস ব্যাগ ভেতরে এনে রাখছে। তার মুখ এমন অন্ধকার হয়ে আছে কেন, কিছু বুঝতে পারছি না। আমি বললাম, তুমি ভালো ছিলে? সে বলল, হ্যাঁ। 7 দিনের জায়গায় 10 দিন থেকে এলাম। রাগ করনি তো? তারা কিছুতেই ছাড়বে না। অথিতপুর থেকে আমার ছোট খালাই এসেছিলেন। উনি আবার একদিনের জন্য অথিতপুর নিয়ে গেলেন। মদিনাকে আনলে না? ও আসলো না। ওর নাকি এখানে থাকতে ভালো লাগে না। ভালো লাগালাগির কি আছে, থাকবে, বেতন পাবে। তুমি এমন রেগে আছো কেন? রেগে আছি কোথায়? চোখ মুখ শক্ত করে আছো। জ্বর টর না তো? দেখি, কাছে আসো তো।
ও কাছে এলো না, ভুরু কুচকে তাকিয়ে রইল। আমি বললাম, চা খেতে ইচ্ছে হচ্ছে, চুলার কাছে যেতে ভালো লাগছে না, ফ্লাক্সে করে একটু চা এনে দেবে? সে কিছু না বলে ফ্লাক্স হাতে বের হয়ে গেল। আমার কাছে সব কেমন যেন অন্যরকম মনে হতে লাগলো। ঘরের সাজসজ্জাও পাল্টানো। খাটটা জানলার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জানলার কাছে এখন দুটা বেতের চেয়ার। ড্রেসিং টেবিলটার জন্যে ঢাকনি বানানো হয়েছে। কোনো জানলার পর্দা আগে ছিল না, পর্দার প্রয়োজনও ছিল না। বাইরে থেকে কিছু দেখা যেত না। এখন দেখি সবকটা জানলায় বেগুনি রঙের পর্দা, এমনকি বাথরুমের জানলায়ও পর্দা ঝুলছে। সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার, মাথার উপর ফ্যান ঘুরছে। ও ফ্যান কিনেছে। শুধু ফ্যান না, ওয়ার্ড্রোবের উপরে একটা ক্যাসেট প্লেয়ার। নোমান চা নিয়ে ফিরে এলো, চায়ের সঙ্গে গরম জিলাপি। আমি দেখলাম তার মুখের কঠিন ভাবটা আর নেই। সে চায়ের কাপে চা ঢালতে ঢালতে বলল, আগে চা খাও, চা খেয়ে তারপর জিলাপি খাও। আগে জিলাপি খেলে চায়ের স্বাদ পাবে না। তোমার স্বাস্থ্য ভালো হয়েছে নবনী, বাপের বাড়িতে খুব আরামে ছিলে, তাই না? তুমি কি কষ্টে ছিলে? কষ্টে মানে দোজকের ভেতর ছিলাম। শফিক আর অহনার মধ্যে এমন ঝামেলা বেঁধে গেল, শুটিং ফুটিং কিছুই হলো না। তুমি মিটমাটের চেষ্টা চালাচ্ছ না? চালাচ্ছি, কাজ হবে কিনা বুঝতে পারছি না। শফিক এখন আমাকেও ঠিক বিশ্বাস করে না। অবশ্যই বিশ্বাস না করার কারণ আছে। অহনা করল কি, শফিকের সঙ্গে ঝগড়া করে রাত দুপুরে আমার এখানে এসে উপস্থিত। আমার বাসায় নাকি লুকিয়ে থাকবে। লুকিয়ে থাকার জন্য এটাই নাকি আদর্শ জায়গা। শফিক সব জায়গায় খুঁজবে, এইখানে খুঁজবে না। তুমি রাজি হলে? রাজি না হয়ে উপায় আছে? অহনাকে তুমি এখনো চিনলে না? কদিন ছিল? 2 রাত ছিল। 2 রাতের জন্য পর্দা দিতে হয়েছে, ফ্যান লাগাতে হয়েছে। রাতে গান না শুনলে তার ঘুম আসে না। শেষে একটা ক্যাসেট প্লেয়ার কিনে আনতে হলো। অহনা টাকা দিল। এতটুকু একটা জিনিস দাম নিয়েছে 9,000 টাকা। গান শুনবে নবনী? শুনব। নোমান খুশি মনে ক্যাসেট চালু করে দিল। নিচু গলায় গান গাইতে লাগলো, আমি কি বলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশে, আমি কেবলি স্বপ্ন করেছি বপন। নবনী, কি? অহনার সঙ্গে থেকে থেকে আমারও বিশ্রী অভ্যাস হয়ে গেছে। রাতে গান না শুনলে ঘুম আসে না। এইসব বড়লোকি অভ্যাস কি আর আমাদের মতো গরিবদের পোষায়? অহনা যে তোমার এখানে এসেছিলেন, শফিক সাহেব টের পাননি? পাগল, কোথা থেকে টের পাবে? শফিক চলে পাতায় পাতায়, অহনা চলে শিরায় শিরায়। তবে 2 রাত ছিল বলে রক্ষা। এর চেয়ে বেশি থাকলে ধরা পড়ে যেত। 3rd নাইটে রাত 1টার সময় শফিক এসে উপস্থিত। অহনার নাকি একটা খোঁজ পাওয়া গেছে, আমাকে নিয়ে যাবে। আমি মনে মনে বলি, আল্লাহ রক্ষা করেছ। এখন উনি কোথায় আছেন? জানি না কোথায়। আমি জানি না, শফিকও জানে না। তবে শফিকের বোধহয় ধারণা হয়েছে আমি জানি, তার কাছে লুকাচ্ছি। রাতের খাবারের জন্য ভাত রাতে বসেছি। নোমান পাশে এসে বসল। নরম গলায় বলল, জার্নি করে এসেছ, এখন চুলার কাছে বসতে হবে না। চলো বাইরে কোথাও খেয়ে আসি। চাইনিজ খাবার আমার অসহ্য লাগে, তবু চলো যাই। আমরা বাইরে খেতে গেলাম। ও খাবারের মেনু অনেকক্ষণ চোখের সামনে ধরে রেখে বলল, শালার দাম কি রেখেছে! খেয়ে না খেয়ে দাম। 1 বাটি স্যুপ, তার দাম 120 টাকা। পানি ছাড়া এর মধ্যে কি আছে বলো তো? নবনী, চলো এক কাজ করি, 1 বাটি স্যুপ খেয়ে চলে যাই। টাকা পয়সা এখন খুব সাবধানে খরচ করতে হবে। আমার ধারণা শফিক আমার চাকরি নট করে দেবে, গেট আউট করে দেবে।
নোমান চিন্তিত মুখে স্যুপ খাচ্ছে। আমার খুব মায়া লাগছে। আহা, বেচারা, শুধু স্যুপে তার পেট ভরবে? নবনী, কি? অচেনা একটা লোককে নিয়ে বাসায় এসেছিলে, রাগে আমার গা জ্বলে গেছে। ওই দিন অফিসে এক লোক এসে উপস্থিত, তোমাদের ওইদিকে বাড়ি, তোমাদের সবাইকে চেনে। আমি যত্ন করে বসিয়েছি, চা খাইয়েছি। তারপর ব্যাটা বলে কি নবনীর প্রথম পক্ষের সন্তানটি কি আপনার সঙ্গে থাকে? তুমি কি বললে? আমি তো হতভম্ব। শফিক আমার সঙ্গে ছিল। সে বলল, হ্যাঁ, ওর সঙ্গেই থাকে। কেন, দেখা করতে চান? শুধু যে একজন তা না, আগেও আরেকজন এসেছে। আমাকে পায় নাই, অফিসের লোকজনের সাথে গল্প করে গেছে। বিশ্রী সব কথাবার্তা। আমি চুপ করে আছি। নোমান বলল, স্যুপ খেয়ে খিদে আরো বেড়ে গেল। এ কি যন্ত্রণা বলো দেখি, একটা ফ্রাইড চিকেন নিয়ে নেই? না নবনী, তুমি আগের চেয়ে আরো সুন্দর হয়েছ। এত সুন্দর বউ পাশে নিয়ে হাঁটাহাঁটি করতে অস্বস্তি লাগে। লোকে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তোমাদের বাড়ির দারোয়ান। তুমি বাইরে বেরোবার সময় সাজগোজ একেবারেই করবে না। আচ্ছা যাও, করব না। এত ভালো লাগছে তোমাকে দেখে। আমি বললাম, আমাকে দেখে এত ভালো লাগছে? তাহলে আজ আমাকে দেখে মুখটা এমন কালো করে ফেলেছিলে কেন? মন মেজাজ অসম্ভব খারাপ। শফিক চাকরি ছাড়িয়ে দিলে খাবো কি? একা থাকলে অসুবিধা ছিল না, এখন আমরা দুজন। আমি চাপা গলায় বললাম, বাড়তেও পারে, কিছুদিন পর হয়তো দেখা যাবে তিনজন। নোমান বলল, হ্যাঁ, তা তো হবেই। চাকরি গেলে তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। ভিক্ষা করতে হলে করব। এই দেশে ভিক্ষা করা অন্যায় কিছু না, সবাই করছে, আমরাও না হয় করব। তুমি এখন আরাম করে খাও তো। শুধু শুধু চিকেন খাবে কি করে, কিছু ভাত নাও। নোমান হাসি মুখে বলল, যা থাকে কপালে, চলো খাই। খাওয়া দাওয়ার পর আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে ইচ্ছা করছে। যাহা বাহান্ন তাহাই 53। খরচ যখন হচ্ছে হোক। রাতে ঘুমোতে গেছি। নোমান গান দিয়ে দিয়েছে। আমি বললাম, গান থাক, এসো, তোমাকে একটা দারুণ খবর দেই। কি খবর? দিচ্ছি, এত তাড়া কিসের? আগে তুমি একটু আমাকে আদর করো, তারপর খবর শুনবে। আচ্ছা, আমি যে কিছুদিন পাগল ছিলাম তা কি তুমি জানো? জানবো না কেন, জানি। কে বলেছে? অহনা। উনি কিভাবে জানেন? অহনা সব জানে। তোমার সঙ্গে যখন বিয়ে ঠিক হলো তখনই সব খোঁজ খবর করেছে। তারপর বলেছে মেয়েটা বেশ কিছুদিন মাথা খারাপ অবস্থায় ছিল, এখন সুস্থ, তুমি বিয়ে করতে পারো। ভালো মেয়ে, বেশ ভালো। আমি কঠিন গলায় বললাম, তিনি অনুমতি দিলেন, তারপর তুমি বিয়ে করলে? নোমান জবাব দিল না। আমি ওর গায়ে হাত দিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে, তৃপ্তির ঘুম। ক্রিং ক্রিং করে কলিং বেল বাজছে। আমাদের বাসায় তো কলিং বেল ছিল না। কলিং বেল কোথা থেকে এলো? নতুন কলিং বেল লাগিয়েছে নাকি? আমি অবাক হয়ে দরজা খুললাম। কে এসেছে সেটা দেখার চেয়েও কলিং বেলটা দেখার জন্যই আমার আগ্রহ বেশি। দরজা খুলে দেখি শফিক সাহেব দাঁড়িয়ে আছেন। আজও তার গায়ে নীল হাফ শার্ট। তিনি কি নীল রঙের শার্ট ছাড়া আর কিছু পরেন না? তিনি চোখের সানগ্লাস খুলতে খুলতে বললেন, কেমন আছো নবনী? আমি বললাম, ভালো। কর্তা কোথায়? ও বাজারে গেছে, কাঁচা বাজারে। আমি কি অপেক্ষা করব তার জন্যে? জি, বসুন, ওর আসতে মনে হয় দেরি হবে। হেঁটে গেছে, হেঁটে ফিরবে। শফিক সাহেব ঘরে ঢুকতে ঢুকতে বললেন, হোক একটু দেরি, এই ফাঁকে আমি বরং তোমার হাতে চা খাই। নোমানের ধারণা এই পৃথিবীতে তোমার চেয়ে ভালো চা আর কেউ বানাতে পারে না। তিনি সহজ স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকলেন, বসলেন বারান্দায়। আমি বললাম, আপনি ভেতরে গিয়ে বসুন, বারান্দায় বসেছেন কেন? কারো শোবার ঘরে ঢুকতে ভালো লাগে না। শোবার ঘর হচ্ছে খুবই ব্যক্তিগত ব্যাপার। বাইরের লোকের সেখানে প্রবেশাধিকার থাকা উচিত না। তোমাদের বারান্দাটা সুন্দর।
আমি চা বানিয়ে দিয়েছি। একটু অস্বস্তি লাগছে, কারণ শুধু চা দিতে হয়েছে। ঘরে কিচ্ছু নেই। একটা কিছু থাকলে ভালো হতো। আমি দেখেছি যারা খুব বড়লোক তারা সাধারণ খাবার বেশ আগ্রহ করে খায়। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, নবনী, আমি নোমানের কাছে আসিনি। আমি আসলে তোমার কাছে এসেছি। অফিস থেকে দেখলাম নোমান বাজারের ব্যাগ হাতে বেরোলো। আমিও সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এসেছি, যাতে ওর সঙ্গে দেখা না হয়। আমি শঙ্কিত গলায় বললাম, আমাকে কিছু বলবেন? হ্যাঁ, লম্বা বক্তৃতা দেব। ধৈর্য ধরে তোমাকে শুনতে হবে। কথার মাঝখানে হাই তুলতে পারবে না। দেখো নবনী, আমি নোমানকে খুব পছন্দ করি। সে হচ্ছে জটিলতাবিহীন একজন মানুষ এবং ইন্টারেস্টিং মানুষ। স্কুলে একসঙ্গে পড়েছি, তারপর আর কোনো যোগাযোগ ছিল না। একদিন গাড়ি কিনতে গিয়ে বিজয়নগরের একটা শোরুমে গিয়েছি। হঠাৎ লক্ষ্য করলাম এক ভদ্রলোক গম্ভীর ভঙ্গিতে লেটেস্ট মডেলের গাড়ির দরদাম করছেন। আমি কাছে গিয়ে বললাম, নোমান না? এখানে কি করছিস? সে লজ্জিত গলায় বলল, কিছু করছি না। আমাকে চিনতে পারছিস তো? পারছি শফিক। চাকরি বাকরি কি করছিস? কিছু করছি না। বেকার? বেকার। গাড়ির দাম করছিস কি জন্যে? সে হাসল। আমি বললাম, দে, তুই পছন্দ করে একটা গাড়ি কিনে দে। আজ তোর পছন্দেই কিনব। সেই থেকেই সে আমার সঙ্গে আছে। আনকন্ডিশনাল লয়ালিটি বলে একটা ব্যাপার আছে, যা মানুষের মধ্যে দেখা যায় না। নিম্ন শ্রেণীর প্রাণী কুকুরের মধ্যে খানিকটা আছে। সেই শর্তহীন আনুগত্য আছে নোমানের মধ্যে। পাশবিক গুণ হলেও এটা অনেক বড় গুণ। নোমানকে পছন্দের আমার এই একটা কারণ। সম্প্রতি তার মধ্যে আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছি। সে আমার কাছে অনেক কিছু গোপন করেছে, যেটা আমার একেবারেই পছন্দ না। আমি খুব রাগ করেছি, অসম্ভব রাগ করেছি। শফিক সাহেব থামলেন, সিগারেট ধরালেন। আমি বললাম, আপনি কি ওকে বিদায় করে দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। সে জানে আমি অহনার চিন্তায় অস্থির হয়ে আছি। তারপরেও সে তাকে তার বাসায় লুকিয়ে রাখে, অথচ আমাকে কিছুই বলে না। সে আমাকে বোকা ভাবে, মনে করে আমার বুদ্ধিও তার স্তরে। অথচ আমি তার ঘরে পা দিয়েই বুঝেছি অহনা এখানেই ছিল। বেগুনি ওর প্রিয় রং। বেগুনি রঙের পর্দা নোমানের ঘরে ঝুলবে, আর আমি কিছুই বুঝব না? আমি বললাম, শফিক ভাই, আপনি এসব কথা ওকে সরাসরি না বলে আমাকে বলছেন কেন? তোমাকে বলছি তার কারণ আছে। অহনা একটা ভয়ঙ্কর খেলার চেষ্টা করছে। এই খেলায় নোমানের একটা ভূমিকা আছে। সে তা জানে না। সে কিছুই বুঝতে পারে না। সে জানে না যে অহনা তার ভ্যানিটি ব্যাগে ইদানিং একটা ছোট্ট পিস্তল রাখে। এই পিস্তলটা সে কেন রাখে? সেলফ প্রোটেকশনের জন্যে না। তার উদ্দেশ্য অন্য। উদ্দেশ্যটা কি? আমি পরিষ্কার জানি না। একটা অনুমান আমার আছে। অনুমানটা স্পষ্ট নয়, অস্পষ্ট। ওকে ওর জীবনের শুরুতে আমি নানানভাবে ব্যবহার করেছি। আমি ফেরেশতা না, আমার অনেক ত্রুটি আছে। অহনার উপর কিছু অন্যায় আমি শুরুতে করেছি। পরবর্তী সময়ে সে অন্যায় আমি দূর করার চেষ্টা করেছি। ওকে বিয়ে করেছি। ভালোবাসায় ভালোবাসায় ডুবিয়ে দেবার চেষ্টা করেছি। তুমি বোধহয় জানো না, আমার যাবতীয় বিষয় সম্পত্তি ওর নামে লিখে দেওয়া হয়েছে। সবটা অবশ্যই ভালোবাসা থেকে করা না, ট্যাক্স ফাঁকি দেওয়াও একটা উদ্দেশ্য। বুঝলে নবনী, অহনা হচ্ছে পারদের মতো। যত তাকে ধরতে যাওয়া যায় ততই সে পিছলে যায়। আঙুলের ফাঁক দিয়ে সহস্র খণ্ড হয়ে ঝরে পড়ে। আমি অঞ্জলি পেতেই তাকে ধরতে চেয়েছিলাম, সম্ভব হলো না। সে এখন যেটা চাচ্ছে তা হচ্ছে আমাকে কঠিন শাস্তি দেয়া। কিভাবে সে তা দেবে আমি জানি না। নোমান জানে, সে আমাকে বলবে না। অহনা নোমানের উপরও পুরোপুরি ভরসা করছে না। তার আরও লোক আছে, প্রাইভেট ডিটেকটিভ ধরনের লোকজন। ওরা আমার পেছনে পেছনে ঘুরছে। শুধু যে আমার পেছনে তাই না, তারা আরও কিছু কাণ্ড কারখানা করেছে যার কারণ আমি ধরতে পারছি না।
যেমন তারা এতিমখানায় এতিমখানায় ঘুরছে। শুনতে পাচ্ছি আমার ধানমন্ডির বাড়িটায় অহনা একটা মহিলা দুস্থ কেন্দ্র করবে। এটা কি অদ্ভুত পাগলামি না? শফিক সাহেব চুপ করলেন। তার আধ খাওয়া সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। তাকে খুব অস্থির লাগছে। আমি বললাম, আপনি কি আরেক কাপ চা খাবেন? হ্যাঁ, খাবো। আমি চা ঢেলে দিলাম। তিনি বললেন, থ্যাঙ্কস, রাগের মাথায় হড়হড় করে তোমাকে অনেক কথা বলে ফেললাম। এখন কি আপনার রাগ কমেছে? আমার স্বভাব অহনার মতো না। আমি যেমন চট করে রাগি না, তেমনি চট করে আমার রাগ পড়েও না। যাই হোক, নবনী শোনো, আমি নোমানকে আমার কাছে আর রাখব না। তোমার জন্য সবচেয়ে ভালো হয় যদি তুমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাও। অহনার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের বাইরে। আমি কিছু টাকা পয়সা দিয়ে দেব যাতে ও ছোটোখাটো ব্যবসা ট্যাবসা করে খেতে পারে। শফিক সাহেব উঠে দাঁড়ালেন। আমি বললাম, আমি কি নোমানকে আপনার সিদ্ধান্তের কথা আজই বলবো? না, আজ না। আমার ছবির অল্প কিছু কাজ বাকি আছে। কাজটা শেষ হোক, তারপর বলবে। নবনী, যাই। ভালো কথা, তোমার যে ছবিটা তুলেছিলাম সেই ছবিটা খুব সুন্দর হয়েছে। আমি বাঁধিয়ে রেখেছি, আজ সন্ধ্যায় পাঠিয়ে দেব। আর একটা কথা, অহনা এখন আমার বাসায়। কাল তাকে নিয়ে শুটিংয়ে যাব। নোমানকে বলবে সেও যেন যায়, এবং আমি চাচ্ছি তুমিও থাকো। ছবি শেষ করাটা আমার জন্য খুব জরুরি। এই জীবনে আমি কোনো কাজই আধা আধি করে রাখিনি। তোমার চা খুব ভালো হয়েছে। ম্যানি ম্যানি থ্যাঙ্কস। যাই বলেও শফিক সাহেব দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছে এতগুলি কথা বলার তার ইচ্ছে ছিল না। বলার পর বিব্রত বোধ করছেন। আমার স্তরের একটা মেয়েকে তার এত কথা বলার প্রয়োজনও নেই। তিনি ইতস্তত করে বললেন, নবনী, একটা শেষ কথা না বললে তুমি অহনাকে ভুল বুঝতে পারো। তুমি ভাবতে পারো অহনা বোধহয় পিস্তল নিয়ে ঘুরছে আমাকে মারার জন্য। আমি এরকম কিছুই ভাবছি না। না, ভাবাই ঠিক। ঘৃণা থেকে ভালোবাসা জন্মায়। আমার প্রতি ওর যে প্রবল ভালোবাসা তা উঠে এসেছে ঘৃণা থেকে। সমস্যা এইখানেই। এই পৃথিবীতে দু ধরনের মানুষ খুন হয়, প্রবল ঘৃণার মানুষ এবং প্রচণ্ড ভালোবাসার মানুষ। কাজেই অহনা যদি আমাকে মেরেও ফেলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি ভয়ে ভয়ে বললাম, উল্টাটাও তো হতে পারে। তিনি তৎক্ষণাৎ বললেন, হতে পারে, অবশ্যই হতে পারে। নোমান বলেছিল ছবির শুটিং খুব বিরক্তিকর। আমি দেখছি ব্যাপারটা মোটেই সেরকম না। আমার বিরক্ত তো লাগছেই না, বরং মজা লাগছে। আমি ছবির কিছুই জানি না, তবু বুঝতে পারছি শফিক সাহেব ছবির কাজ খুব ভালোই বুঝেন। একেবারে এলাহি ব্যাপার। দিনের বেলা কাজ হচ্ছে, অথচ মাঠের মাঝখানে মাঝখানে লাইট জ্বলছে। বড় বড় রাংতা মোড়া বোর্ড হাতে লোকজন ছোটাছুটি করছে। এই বোর্ডগুলির রিফ্লেক্টর। ক্যামেরাম্যান একজন বিদেশি, কলিংস বোধহয় নাম। অসীম ধৈর্য এই সাহেবের। ঝাঁঝা রোদে ঘণ্টার পর ঘণ্টা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সারাদিন ধরে একটা দৃশ্য হচ্ছে। জাহেদা ছুটতে ছুটতে বনে ঢুকে গেল। শফিক সাহেব বললেন, দৃশ্যটা এমনভাবে নিতে হবে যেন দর্শকের মনে ভয়ের ছাপ পড়ে। মেয়েটা যখন দৌড়ে যাবে তখন মাঠে কয়েকটা ছাগল থাকবে। মেয়েটার দৌড়ে যাওয়া দেখে ছাগলগুলো উল্টো দিকে ছুটতে থাকবে। এতে দৃশ্যটা অন্যরকম হয়ে যাবে। মেয়েটা যখন বনে ঢুকবে তখন বনের পাখিরা কিচকিচ করে উঠবে। এতে ভয়টা আরও বাড়বে। ওনার কথাগুলি আমার খুব ভালো লাগলো। বলতে ইচ্ছা করল, বাহ, বেশ তো। অহনাও অভিনয় করছে এত সুন্দর। ছাগলগুলি যখন তাকে দেখে ছুটছে তখন সে এক পলকের জন্য দাঁড়িয়ে পড়ল, তাকালো ছাগলগুলির দিকে, তারপর আবার ছুটতে শুরু করল। দাঁড়ানোর কথা শফিক তাকে বলেননি, এটা সে করেছে নিজ থেকে। শফিক বলল, তোমার দাঁড়িয়ে পড়াটা খুব সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল। ক্যামেরাম্যান সাহেব বললেন, ওয়েল ডান। অহনা হাসতে হাসতে বলল, থ্যাঙ্কস। শফিক বললেন, আজকের মতো প্যাক আপ, কাল সকাল থেকে আবার শুটিং। আশা করছি কাল দিনের মধ্যেই শেষ করে ফেলব। অহনা বললেন,
আমি আজ আরও খানিকক্ষণ কাজ করতে রাজি আছি। আজ আমার কাজ করতে খুব ভালো লাগছে। শফিক বললেন, আজ থাক, আমি টায়ার্ড। কলিংসের দিকে তাকিয়ে দেখো, রোদে টমেটোর মতো লাল হয়ে গেছে। নোমান বেচারাও টায়ার্ড। ছাগলের পেছনে দৌড়ে দৌড়ে তার অবস্থা কাহিল। এসো, নৌকায় বসে সবাই চা খাই। অহনা বললেন, চলো যাই। শফিক বললেন, আজ চাঁদনি আছে, রাতে খাবার পর আমরা কিছুক্ষণ নৌকায় করে ঘুরব। কি বলো অহনা? আচ্ছা যাও, ঘুরব। রাতে নৌকায় গানের আসর হবে। অহনা, দু একটা গান কি আজ আমাদের শোনাবে? অহনা হাসতে হাসতে বললেন, খুব ভালো মতো অনুরোধ করলে শোনাতেও পারি। অনুরোধ মানে তুমি চাইলে আমি সবার সামনে দূর থেকে ক্রলিং করে এসে তোমার পায়ে ধরতে পারি। শফিক হাসছেন, অহনা হাসছে। কে বলবে এদের মধ্যে কোনো সমস্যা আছে? এদের হাসি কৃত্রিম নয়, সহজ সরল হাসি। এই হাসির উৎস ভালোবাসা, অন্য কিছু নয়। সেই ভালোবাসার জন্ম যদি ঘৃণাতেও হয়, তাতে কিছু আসে যায় না। রাতে অনেকক্ষণ গান হলো। নৌকা ঘাটে বাঁধা, বেশ বড় নৌকা, ছাদ খোলা, পাটাতনে ত্রিপল বেছিয়ে দেওয়া হয়েছে। আমরা 4 জন শুধু আছি। সাহেব গান শুনতে আসেননি, তিনি নাকি একা একা গাঁজা খাবেন। বাংলাদেশে এসেছেন আরাম করে গাঁজা খাবার জন্য। নোমান আজকের দিনের পরিশ্রমের জন্যই বোধহয় পাটাতনে কাঁধ হয়ে শুয়ে ঘুমোচ্ছে। বেশ কয়েকটা তাকিয়া আছে, বেচারার মাথার নিচে একটা দিয়ে দিলে আরাম করে ঘুমোতে পারত। আমার দিতে লজ্জা লাগছে। শফিক সাহেব বসেছেন অহনার পাশে, আমি অন্যদিকে। অহনা পরপর 3টা গান করলেন। গান গাইতে গাইতে টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। চাঁদের আলোয় কান্না ভেজা মুখ এত সুন্দর দেখায়। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, এমন একটা গুণী মেয়েকে ভালোবেসে কষ্ট পাওয়াতেও আনন্দ আছে। এদের তো অঞ্জলি পেতেই ধরে রাখতে হয়। অহনা শাড়ির আঁচলে চোখ মুছে হঠাৎ কঠিন স্বরে বলল, রাত 1টার সময় এখান থেকে একটা ট্রেন যাবে ঢাকায়। আমি ওই ট্রেনে চলে যাব। নোমান যাবে আমার সঙ্গে। শফিক অবাক হয়ে বললেন, তার মানে? অহনা বললেন, মানেটা নিয়ে আমি জানি না, আমার ভালো লাগছে না। এই নোমান, ওঠো তো, ওঠো, তুমি আমাকে নিয়ে ঢাকা যাবে। শফিক বললেন, তোমার যদি যেতেই হয় তুমি যাবে, কিন্তু একা যাবে কেন? আমরা সবাই যাব। তুমি চলে গেলে আমরা এখানে থেকে করব কি? না, আমি একা যাব, তোমরা পরে আসবে। শুধু নোমান আমার সঙ্গে যাবে। শফিক সিগারেট ধরাতে ধরাতে বললেন, দেখো অহনা, নোমানের স্ত্রী এখানে আছে। সে তার স্ত্রীকে ফেলে চলে যাবে, এটা তুমি ভাবছো কেন? হঠাৎ করে তোমার কি হয়েছে আমি জানি না, তবে তুমি পাগলের মতো আচরণ করছো। মোটেই পাগলের মতো আচরণ করছি না, যা করছি ঠান্ডা মাথায় করছি। নোমান তোমার সঙ্গে যাবে আর তার স্ত্রী এখানে থাকবে? অহনা তীব্র গলায় বলল, হ্যাঁ, এতে তেমন কোনো সমস্যা হবার কথা না। আশা করা যেতে পারে গভীর রাতে তুমি তার ঘরের দরজায় ধাক্কা দেবে না। আর যদি দাও, তাতেও ক্ষতি নেই। এই মেয়ের অন্য পুরুষের সঙ্গে শুয়ে অভ্যাস আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলছে এই মেয়ে? সে কি সত্যি এসব বলছে, না আমি ভুল শুনছি? শফিক চিৎকার করে বললেন, চুপ করো, ইউ আর আউট অফ ইয়োর মাইন্ড। তুমি চেঁচিও না। আই এম নট আউট অফ মাই মাইন্ড, আই নেভার ওয়াজ। যা বলছি ঠিকই বলছি। এই দারুণ রূপবতী এবং পুণ্যবতী মহিলার একটা অবৈধ মেয়ে আছে, এতিমখানায় বড় হচ্ছে। আমি মূর্তির মতো বসে রইলাম। নোমানের ঘুম বোধ হয় ঠিক মতো ভাঙেনি। সে হতভম্ব হয়ে একবার আমার দিকে তাকাচ্ছে, একবার তাকাচ্ছে অহনার দিকে। আমার শরীর থরথর করে কাঁপছে। আমি কি পানিতে পড়ে যাচ্ছি? শফিক ছুটে এসে আমাকে ধরে ফেললেন। শান্ত স্বরে বললেন, নোমান, তুই অহনাকে নিয়ে যা, আমি নবনীকে দেখব। তুই চিন্তা করিস না, যা, প্লিজ যা। নোমান অহনার সঙ্গে চলে যাচ্ছে। আশ্চর্য,
সে একবারও পেছনের দিকে তাকাচ্ছে না। শফিক বললেন, নবনী, তুমি কিছু মনে করো না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও এরকম করে। আমি হাত জোর করে ওর হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্লান্ত গলায় বললাম, শফিক ভাই, আপনি কি আমাকে আমার বড় মামার কাছে পৌঁছে দেবেন? অবশ্যই দেব, তুমি যেখানে আমাকে নিতে বলবে আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। অহনার ব্যবহারে আমি যে কি পরিমাণ লজ্জিত তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনার লজ্জিত হবার কিছু নেই। আমি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। আমার জীবনের একটা অংশ আমার কাছে অস্পষ্ট। আমার ধারণা অহনা ভাবি সত্যি কথাই বলছেন। আমার এরকম লাগছে কেন? শ্বাসকষ্ট হচ্ছে। আমি নৌকার উপর বসে আছি। নৌকাটা খুব দুলছে। এত দুলছে কেন নৌকাটা? নৌকার পাটাতনে এটা কি কাক না? ওই বুড়ো কাকটা না? আবার কতদিন পর কাকটাকে দেখলাম। আমি বললাম, এই এই আয়। তলপেটে তীব্র ব্যথা হচ্ছে। আমার শরীরে একটি শিশু বাস করছে। ওর কোনো ক্ষতি হচ্ছে না তো? ও ভালো থাকবে তো? প্রচণ্ড মানসিক যাতনায় নাকি আপনা আপনি অ্যাবর্শন হয়ে যায়। এটা যেন না হয়। সব কিছুর বিনিময়ে আমি তার মঙ্গল চাই। নবনী, তোমার কি খারাপ লাগছে? এক কাজ করো, এই পাটাতনে শুয়ে পড়ো, তাকে এটা মাথার নিচে দাও। শফিক ভাইয়ের কথা খুব অস্পষ্ট শোনাচ্ছে। তিনি আমাকে শুইয়ে দিলেন। চাঁদটা এখন ঠিক আমার চোখের উপর। চাঁদের আলো এত তীব্র হয়? আমার চোখ ঝলসে যাচ্ছে। নদী থেকে পানি নিয়ে তিনি আমার চোখে মুখে দিচ্ছেন। শান্তি শান্তি লাগছে। নদীর পানি এত ঠান্ডা। নবনী, শোনো, হাঁ করে নিঃশ্বাস নাও। হাঁ করে নিঃশ্বাস নিলে ভালো লাগবে। আমি নিজের জন্যে না, আমি বাচ্চাটার জন্য হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। এই পৃথিবীতে তাকে আসতেই হবে। আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রায় ফিসফিস করে বললাম, শফিক ভাই, আমার পেটে 3 মাসের একটা শিশু আছে। আমার কেন জানি মনে হচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যথা হচ্ছে। তুমি নড়বে না, যেভাবে আছো সেইভাবে শুয়ে থাকো, একটুও নড়বে না। তিনি দৌড়ে চলে যাচ্ছেন। একটুও বাতাস নেই, তারপরও নৌকাটা এত দুলছে কেন? মনে হচ্ছে আমি গড়িয়ে পানিতে পড়ে যাচ্ছি। নৌকার পাটাতনে বুড়ো কাকটা গুটি গুটি পায়ে আসছে আমার দিকে। আমি বললাম, এই যা যা। কাউকেই এখন আমার কাছে আসতে দেয়া যাবে না। নিজেকে রক্ষা করতে হবে। শিশুটির জন্যেই নিজেকে রক্ষা করতে হবে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারছি আমার শরীরের ভেতরে ঘুমিয়ে থাকা শিশুটিকে রক্ষা করার যে প্রচণ্ড তাগিদ অনুভব করছি, এরকম তাগিদ আগেও একবার অনুভব করেছিলাম। আমার আজকের অনুভূতি নতুন নয়। আরও একবার জীবন বাজি রেখেছিলাম একটি শিশুর জন্য। অস্পষ্ট ধোঁয়ার মতো স্মৃতি, গাঢ় কুয়াশায় ঢাকা। বড় মামা আমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে গিয়েছিলেন, যেন কেউ আমার খোঁজ না জানে। মামা কেন এই কাণ্ডটা করেছিলেন এখন স্পষ্ট হচ্ছে। কেমন আছে আমার ওই বাচ্চাটা? কত বড় হয়েছে? ও কি ওর বাবার মতো হয়েছে? পরিচয়হীনা ওই মেয়েটির মাথায় ভালোবাসার মঙ্গলময় হাত কি কেউ ফেলবে না? চারটা মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসছে। কি তীব্র তার আলো! চাঁদের আলোয় কাকটার একটা দীর্ঘ ছায়া পড়েছে। রক্তে আমার শাড়ি ভিজে যাচ্ছে। এত রক্ত মানুষের শরীরে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, অনেকের পায়ের শব্দ। নোমান কি আসছে? সে যদি আসে তাহলে তাকে একটা কথা বলে যেতে চাই। কথাগুলি বলার মতো শক্তি আমার থাকবে তো? আমি বলবো, এই দেখো, আমি মরে যাচ্ছি। যে মানুষ মরে যাচ্ছে তার উপর কোনো রাগ, কোনো ঘেন্না থাকা উচিত না। আমি অনেক কাল আগে একটা মানুষকে
যেভাবে ভালোবেসেছিলাম তোমাকেও ঠিক সেইভাবেই ভালোবেসেছি। ভালোবাসার দাবি আছে, সেই দাবি খুব কঠিন দাবি। ভালোবাসার সেই দাবি নিয়ে তোমার কাছে হাত জোড় করছি। আমার একটা মেয়ে আছে, কোনো একটা এতিমখানায় বড় হচ্ছে। তুমি কি ওকে তোমার কাছে এনে রাখবে? প্রথমে হয়তো তাকে ভালোবাসতে পারবে না, কিছুদিন পর অবশ্যই পারবে। ও তো আমারই একটা অংশ। আমি তো তোমাকে ভালোবেসেছি। একখণ্ড বিশাল মেঘ চারটাকে ঢেকে দিয়েছে। চাঁদের আলো এখন আর চোখে লাগছে না। চারদিক কি সুন্দর লাগছে, কি অসহ্য সুন্দর। হতাশা, গ্লানি, দুঃখ এবং বঞ্চনার পৃথিবীকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিল কে জানে।